হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 11-এ রাসায়নিক তাপগতিবিদ্যা চ্যাপ্টার, যেখানে আমরা বিভিন্ন রিয়াকশনের স্বতঃস্ফূর্ত সম্পর্কে পড়ছিলাম, এবং স্বতঃস্ফূর্ত সম্পর্কে বলতে গিয়ে আমরা এনথ্যালপি, এনট্রপি এই দুটো টপিক সম্পর্কে আলোচনা আমরা করেছি। আজকে যে টপিকটা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 11-এর জন্য, সেটা হচ্ছে গিবস মুক্ত শক্তি বা মুক্ত শক্তি। ঠিক আছে, কি বললাম? গিবস মুক্ত শক্তি, বা আমরা এটাকে নর্মালি শুধু মুক্ত শক্তিও কিন্তু বলতে পারি। ঠিক আছে, দেখো এই যে গিবস মুক্ত শক্তি, এটাকে ইংরেজি ক্যাপিটাল জি এই অক্ষর দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। দেখো গিবস মুক্ত শক্তির প্রয়োজন কেন আসলো? আমরা যে লাস্ট টপিকটা পড়েছিলাম এনট্রপি, চেঞ্জ ইন এনট্রপি ডেল্টা এস, কোন একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হওয়ার ক্ষেত্রে এনট্রপি যে পরিবর্তন সেটা কিভাবে ইউজ হয়। তো দেখেছিলাম যে এনট্রপির পরিবর্তন যদি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত রিয়াকশন ঘটছিল, তাই তো? এবার দেখো, এখানে কিছু এক্সেপশনাল কেস দেখেছিলাম যেখানে কি না ডেল্টা এস এর মান যদি নেগেটিভ হয় তাহলেই কিন্তু স্বতঃস্ফূর্ত হচ্ছিল। একটা এক্সেপশনাল কেস তোমাদেরকে আমি বলেছিলাম, দেখে নেবে আগের ভিডিওটা তোমরা, যেখানে আমি এনট্রপি সম্পর্কে বলেছি। ঠিক আছে, তো সেই সমস্ত ক্ষেত্রে এবং ডেল্টা এসটা নেগেটিভ হলেও কীভাবে স্পন্টেনিয়াস হচ্ছিল? কারণ ডেল্টা এসটা, এই যে ডেল্টা এসটা, এই ডেল্টা এসটা কি? ডেল্টা এস টোটাল, বা এটাকে আমরা ডেল্টা এস ইউনিভার্সও বলতে পারি। সেটা কি? ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। হয়তো সেখানে সিস্টেমের ডেল্টা এস এর মানটা নেগেটিভ হচ্ছিল, এবং যে নেগেটিভের মানটা আর সারাউন্ডিংয়ের ডেল্টা এসটা হয়তো পজিটিভ হচ্ছিল। দেখা যাচ্ছে এখানে যে নেগেটিভ মানটা হচ্ছে সেটা হয়তো কম, -3, কিন্তু যেটা পজিটিভ হচ্ছিল সেটা কাছে অনেক বেশি, +10। তাহলে হচ্ছে ওভারঅল কত ছিল? +7, মানে ডেল্টা এস ইউনিভার্স হচ্ছিল +7, মানে ইউনিভার্সে এন্ট্রপিটা বাড়ছিল, সেই জন্য কিন্তু এটা স্বতঃস্ফূর্ত হচ্ছিল। এবার আমরা যখন কোনো একটা ল্যাবে বা কোনো একটা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করব বা কোনো একটা রিয়াকশান করব, তো সেই রিয়াকশানের জন্য ইউনিভার্সের বা আমরা বলতে পারি সারাউন্ডিংয়ের এন্ট্রপি কোথায় বাড়লো, বা কোথায় যে এন্ট্রপিটা এখানে কমলো সেই এন্ট্রপিটা কোথায় গিয়ে বাড়লো, সেটা আমাদের পক্ষে জানা অসম্ভব। তো আমাদের যদি এমন কোনো তাপগতীয় অবস্থার অপেক্ষক আমরা আনতে পারি যেটা কিনা শুধুমাত্র সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, যার জন্য আমাদেরকে সারাউন্ডিংয়ের উপর ডিপেন্ড হতে হবে না, তো তাহলে আমাদের কি হবে? আমাদের কোনো একটা প্রসেস স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস সেটা জানা অনেক সুবিধা হবে। এবং তার জন্য কিন্তু যে নতুন তাপগতীয় অবস্থার অপেক্ষক আনা হলো সেটা হচ্ছে জি। ঠিক আছে, এবং যেখানে দেখালো জিটা অ্যাকচুয়ালি কি, জিটা আমরা নিশ্চয় প্রয়োগ করতে পারবো না, আমরা প্রয়োগ করবো কি? ডেল্টা জি, চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, মানে গিভস মুক্ত শক্তির পরিবর্তন। দেখা গেলো সেখানে যদি ডেল্টা জিটা নেগেটিভ হয় তাহলে আমরা দেখবো সেটা স্বতঃস্ফূর্ত, আর যদি পজিটিভ হয় তাহলে দেখবো সেটা অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে, এটা পরে আসছি আমরা, এটা জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো গিভস ফ্রি এনার্জির যে আমরা সমীকরণ আমরা পাবো, গিভস মুক্ত শক্তির সমীকরণ, এটা হচ্ছে জি ইজিক্যাল টু এইচ মাইনাস টিএস। ঠিক আছে, যেখানে এইচটা কি? এনথ্যালপি, এসটা কি? এনট্রপি। এনথ্যালপি আর এনট্রপি, এনথ্যালপি যে এক প্রকার একটা এনার্জি, এনট্রপিটাও আমরা বলতে পারি এখানে এক প্রকার একটা এনার্জি। তো এই দুটো এনার্জির অন্তরফল, বা যদি আমরা মাইনাস করি তাহলে যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে গিভস মুক্ত শক্তি বা গিভস ফ্রি এনার্জি। তাহলে এই এনার্জিটা কি? এটা হচ্ছে, দেখো আমরা যদি এর সংজ্ঞা, মানে গিভস মুক্ত শক্তির সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা কি বলবো? বলবো যে গিভস মুক্ত শক্তি হলো এমন একটা তাপগতীয় অবস্থার অপেক্ষক যেটা কিনা স্থির চাপ ও উষ্ণতায় যদি কোনো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সংঘটিত হয়, এবং সেখানে যদি ডেল্টা জি এর মানটা যতটা নেগেটিভ হবে বা নেগেটিভ হয় তাহলে আমরা বুঝবো কি না ওই প্রক্রিয়ায় সিস্টেম তার পরিবেশের উপর কি পরিমাণ ব্যবহারযোগ্য কার্য সম্পাদন করতে পারবে, সেটা হচ্ছে গ্রীষ্মক শক্তি। মানে সাপোজ ধরো ডেল্টা জির মানটা বার হলো -10, ঠিক আছে, তাহলে আমরা কি বুঝবো? বা -10 কিলো জুল ধরো সাপোজ, বা জুল যা হোক, তাহলে আমরা বুঝবো যে ওই যে সিস্টেমের ক্ষেত্রে, যে সিস্টেমের ক্ষেত্রে ডেল্টা জির মানটা -10 বেরিয়েছে, সেটা আমরা বলবো যে ওই সিস্টেমটা কাছে 10 কিলো জুল এনার্জি আছে
যেটা কিনা ও পরিবেশের উপর সম্পাদন করতে পারবে। ঠিক আছে, এবং যেহেতু আমি কি বললাম যে জিটা কি একটা অবস্থার অপেক্ষক মানে স্টেট ফাংশন, তো স্টেট ফাংশনের ক্ষেত্রে কি হয় যে অবস্থার অপেক্ষকের ক্ষেত্রে হয় যে গিবস শক্তির যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা শুধুমাত্র ওর ফাইনাল এবং ইনিশিয়াল স্টেটের উপর ডিপেন্ড করে, মানে অন্তিম এবং প্রাথমিক অবস্থা কোনভাবে বা কোন পথে সেই অবস্থাটা অ্যাচিভ করেছে তার উপর কিন্তু কোনোভাবেই ডিপেন্ড করে না। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা সাইক্লিক প্রসেস দেখি বা চক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমি বলেছিলাম যদি কোনো একটা অবস্থার অপেক্ষার ক্ষেত্রে যদি চক্রীয় প্রক্রিয়ায় আমরা তার মানটা জিরো দেখবো, কারণ তার অন্তিম অবস্থা আর প্রান্তিক অবস্থা যদি সমান হয় একই হয় তাহলে কি দুটো যদি সেম হয় আবার যদি মাইনাস করে যায় জিরো আসবে অ্যান্সারটা। এটা তোমাকে কিন্তু অনেক আগেই বলেছিলাম। ঠিক আছে, এবার দেখো যেহেতু এই এইচ এনথ্যালপি, এস এন্ট্রপি, এগুলো একটা পরিমাণগত ধর্ম, তাহলে এদের যে অন্তর্ফল যে জি এটাও কিন্তু একটা পরিমাণগত ধর্ম। ঠিক আছে, এটাও কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। বুঝে গেল? এবার দেখো আমরা কি জানি যে কোনো জিনিসের জি এর তো কোনো ভ্যালু আমরা বার করতে পারবো না, অ্যাবসলিউট ভ্যালু, তো আমরা বার করবো কি পরিবর্তন, গিবস মুক্ত শক্তির পরিবর্তন। এবার যদি আমরা স্থির চাপ এবং একটা স্থির উষ্ণতায় কোনো একটা প্রক্রিয়া সংঘটিত হচ্ছে এমন একটা প্রক্রিয়ার গিবস মুক্ত শক্তির পরিবর্তন আমরা যদি দেখি, আমরা কি লিখবো ডেল্টা জি ইজিক্যাল টু ডেল্টা এইচ মাইনাস টিএস। তাহলে কি লিখবো ডেল্টা এইচ, যেহেতু উষ্ণতাটা স্থির তাহলে সেটা বাইরে আসবে, মাইনাস টিটা বাইরে আসলো, এনট্রপি পরিবর্তন টি ডেল্টা এস। তাহলে এটা হচ্ছে গিবস মুক্ত শক্তির পরিবর্তনের ইকুয়েশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেল্টা জি ইজিক্যাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে, মানে ম্যাথমেটিক্যাল যত প্রবলেম বা নিউমেরিক্যাল যত প্রবলেম আসবে সব কিন্তু আমরা এখান থেকে করব। বোঝা গেল? এবার দেখো ডেল্টা জিটার মান সাপোজ ধরো -10 কিলোজুল, তার মানে কি ডেল্টা জি এর মান যদি -10 কিলোজুল বার হয় তাহলে কোনো একটা সিস্টেমের গিবস মুক্ত শক্তির পরিবর্তন -10 কিলোজুল বলতে এটা বোঝায় যে ওই সিস্টেমটা তার পরিবেশের উপর 10 কিলোজুল কাজ কিন্তু করতে পারবে। ঠিক আছে, 10 কিলোজুল পরিমাণ কার্য সম্পাদনে সক্ষম ওই সিস্টেমটা তার পরিবেশের উপরে। এবার যদি যত নেগেটিভ হবে তাহলে তত ও বেশি নিজে থেকে, ঠিক আছে, তার জন্য কিন্তু ওর ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, ও নিজে থেকে কিন্তু অত জুল পরিমাণ কার্য করতে পারবে, মানে ওর কাছে অত পরিমাণে শক্তি এক্সট্রা আছে। সেই জন্য ডেল্টা জির মান যত বেশি নেগেটিভ হবে সেই রিয়াকশানটা তত স্বতঃস্ফূর্ত হবে। বোঝা গেল? এবার দেখো আমরা ডেল্টা জির মান নেগেটিভ হলে যে স্বতঃস্ফূর্ত হবে আর পজিটিভ হলে যে সেটা অস্বতঃস্ফূর্ত হবে, এটা কিছু মানে কিছু টার্ম দ্বারা দেখি যে সেটা আমরা দেখবো যে সেটা সত্য সত্য হচ্ছে কিনা, মানে ডেল্টা জির মান নেগেটিভ হলে সেটা যে স্বতঃস্ফূর্ত হবে তার একটা প্রমাণ হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে, দেখো আমরা দেখেছিলাম সবাই যে ডেল্টা এইচ, ডেল্টা এফ, তাই তো, আর সবার শেষে আমরা দেখবো ডেল্টা জি। যদি ডেল্টা এইচ এর মান, যদি ডেল্টা এইচ এর মান নেগেটিভ হয় মানে কোন একটা রিয়াকশনের ক্ষেত্রে, মানে স্বতঃস্ফূর্ত রিয়াকশনের ক্ষেত্রে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কি হয় নেগেটিভ হয়, তাই তো, ডেল্টা এফ এর মান কি হতে হয় পজিটিভ হতে হয় স্বতঃস্ফূর্ত রিয়াকশনের ক্ষেত্রে। তাহলে দেখো যদি আমরা ডেল্টা জির যে সমীকরণটা পেয়েছি ডেল্টা জি ইজিক্যাল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এখানে যদি এই মানগুলো বসাই, কারণ ডেল এইচ এর নেগেটিভ মানটা কোনো একটা প্রসেসের স্বতঃস্ফূর্তর ক্ষেত্রে কার্যকর এবং ডেল্টা এস পজিটিভ হলে সেটা স্বতঃস্ফূর্ত হবে। এবার এই মানগুলো বসিয়ে দেখবো যে ডেল্টা জির মানটা কি আসে। দেখো ডেল্টা এইচ এর মান কি আসবে নেগেটিভ আসবে মাইনাস টি, ডেল্টা এস এর মান কি পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে নেগেটিভ প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটাও আসবে নেগেটিভ। তাহলে দেখো টোটাল ভ্যালুটা আসবে কি নেগেটিভ, তাহলে ডেল্টা জিটা কি আসছে নেগেটিভ। তাহলে এইটুকু তো বোঝা গেল যে স্বতঃস্ফূর্ত রিয়াকশনের জন্য ডেল্টা এইচ এর মান আমরা জানি নেগেটিভ হয় এবং ডেল্টা এস এর মান পজিটিভ হতে হয়। তাহলে এই মান দুটো যখন আমরা ডেল্টা জির এই ইকুয়েশনে বসালাম তো দেখলাম সেখানে ডেল্টা জির মানটা নেগেটিভ আসে, তাহলে কোনো একটা স্বতঃস্ফূর্ত মানে প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা জির মান কী হবে নেগেটিভ বা লেস দ্যান জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল।
যে ডেল্টা জির মান যদি নেগেটিভ বা লেস দেন 0 হয় তাহলে কিন্তু সেটা তোমার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে। এবার দেখো দুটোই যদি অস্বতঃস্ফূর্ত নিই তাহলে দেখো তাহলে বোঝা যাবে, যদি অস্বতঃস্ফূর্ত রিয়াকশন মানে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ডেল্টা এইচ এর মান নর্মালি কি হতে হয়, পজিটিভ হতে হয়, আর ডেল্টা এস এর মান নর্মালি কি হতে হয়, নেগেটিভ হতে হয়, তাই তো। তাহলে ডেল্টা জির মানটা আমি যদি মান বসাবো আবার, দেখো ডেল্টা জি ইজিক্যাল টু কি, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে ডেল্টা এইচটা কি পজিটিভ মাইনাস টি ডেল্টা এস এর মান কি নেগেটিভ, তাহলে পজিটিভ, আর এখানে মাইনাস এই মাইনাস 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 এই প্লাস, তাহলে এটাও পজিটিভ, তাহলে কি হচ্ছে আলটিমেটলি ডেল্টা জিটা পজিটিভ বা গ্রেটার দেন 0, তাই তো। তাহলে কি আমরা দেখলাম যে ডেল্টা জির মান নেগেটিভ বা লেস দেন 0 হয় তাহলে স্বতঃস্ফূর্ত, কিন্তু ডেল্টা জির মান পজিটিভ বা গ্রেটার দেন 0 হলে সেটা অস্বতঃস্ফূর্ত, ঠিক আছে, কোনো একটা প্রক্রিয়া ক্ষেত্রে। তাহলে আমরা প্রমাণ করে নিলাম যে নর্মালি এক্সেপশনাল আমরা কেস ধরছি না এখানে, এক্সেপশনাল, ঠিক আছে, যেটা জেনারেলি হয় ডেল্টা এইচ এর মান নেগেটিভ হলে সেটা স্বতঃস্ফূর্ত হবে এবং ডেল্টা এস এর মান পজিটিভ হলে সেটা স্বতঃস্ফূর্ত। তো স্বতঃস্ফূর্ত প্রসেসের যে দুটো কন্ডিশন ডেল্টা এইচ আর ডেল্টা এস এর ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে আমরা ডেল্টা জির ইকুয়েশনে অ্যাপ্লাই করেছি, দেখলাম ডেল্টা জির মানটা নেগেটিভ আসে, তার মানে আমরা কি বুঝবো না ডেল্টা জির মান যদি নেগেটিভ হয় তাহলে সেই প্রসেসটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস হবে, বুঝে গেল। আর যদি পজিটিভ হয় আর এটা যদি নেগেটিভ হয়, দুটো যাচ্ছে অস্বতঃস্ফূর্তর কন্ডিশন, সেখানে অ্যাপ্লাই করে দেখলাম ডেল্টা জির মানটা পজিটিভ আসে, মানে ডেল্টা জির মান যদি পজিটিভ বা গ্রেটার দেন 0 আসে তাহলে সেটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে। এখান থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো এবার যে কোশ্চেনটা আমাদের আসে, যদি একটা স্বতঃস্ফূর্ত আর একটা অস্বতঃস্ফূর্ত হয় তাহলে ডেল্টা জির মান আমরা কিভাবে বার করব, ঠিক আছে। তো দেখো সেক্ষেত্রে কি করা যায় দেখা যাক, ঠিক আছে। ধরো আমরা বার করব ডেল্টা এইচ এর মানটা স্বতঃস্ফূর্ত, মানে ডেল্টা এইচ এর মানটা ধরো সাপোজ তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে নেগেটিভ, কিন্তু ডেল্টা এস এর মানটা অস্বতঃস্ফূর্ত, মানে ডেল্টা এস এর মানটা কি পজিটিভ। তাহলে ডেল্টা জির মান দ্বারা কিভাবে আমরা কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত বা অস্বতঃস্ফূর্ততা নির্ণয় করব, তাহলে সেক্ষেত্রে দেখো ডেল্টা জির মানটা কি হবে বাড়বে, ডেল্টা এইচটা নেগেটিভ মাইনাস টি ইন্টু ডেল্টা এস এর মান পজিটিভ, তাহলে নেগেটিভ প্লাসে মাইনাসে, সরি এখানটায় অস্বতঃস্ফূর্ত, এটা নিয়েছি স্বতঃস্ফূর্ত কন্ডিশন, আর এখানে অস্বতঃস্ফূর্ত মানে এটাওকে তো নেগেটিভ হতে হবে, বুঝে গেল। তাহলে এখানে হবে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে পজিটিভ। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝো তোমরা, এখানে দেখো যদি রিয়াকশানটাকে স্বতঃস্ফূর্ত হতে হয় মানে সেক্ষেত্রে কী হতে হবে, ডেল্টা জির মানটা লেস দেন 0 হতে হবে, তাই তো। এবার লেস দেন 0 হতে গেলে তোমাকে দেখো এই নেগেটিভ ভ্যালুটা নিশ্চয়ই বড় হতে হবে, বোঝা যাচ্ছে কি, নেগেটিভ ভ্যালুটা কিন্তু নিশ্চয়ই বড় হতে হবে, মানে ডেল্টা এইচ এর এই যে নেগেটিভ মানটা এটা বড় হতে হবে টি ডেল্টা এস এর থেকে, ভালো করে বুঝবে এখানটায়। যদি ডেল্টা এইচ এর মানটা বড় হয় তাহলে মোর নেগেটিভ, আর এটা যদি কম হয় তাহলে এটা লেস পজিটিভ, তাহলে ওভারঅল যেটা ডেল্টা জিটা পাবো এটা কিন্তু আমরা নেগেটিভ ভ্যালু পাবো বা লেস দেন 0 পাবো। তো সেক্ষেত্রে দেখো আমাদের এখানে টেম্পারেচারটা কিন্তু একটা ভীষণ বড় ভ্যারি করে, ঠিক আছে, কোনো একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশানের ক্ষেত্রে কীভাবে ভ্যারি করে দেখো, টেম্পারেচারের মানটা যদি অনেক বেশি হয়, ডেল্টা যদি স্পন্টেনিয়াসের ক্ষেত্রে হয় তাহলে দেখো কীভাবে করছি আমরা, ডেল্টা জি যদি লেস দ্যান 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লেস দ্যান 0, মানে ডেল্টা জির ইকুয়েশনের পরিবর্তে আমরা লিখছি ডেল্টা জি ইকুয়াল টু কি, ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস লেস দ্যান 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ডেল্টা এস লেস দ্যান ডেল্টা এইচ, বা টি লেস দ্যান ডেল্টা এইচ বাই ডেল্টা এস, ঠিক আছে। এটা গেল কি তোমার স্বতঃস্ফূর্ত, যদি ডেল্টা জির মানটা লেস দ্যান 0 হতে হয় তাহলে টেম্পারেচারটা তোমার হতে হবে টি লেস দ্যান ডেল্টা এইচ বাই ডেল্টা এস, ঠিক আছে।
মানে কি কোনো একটা রিয়াকশান দেখাচ্ছে একটা টেম্পারেচারে হয়তো স্বতঃস্ফূর্ত, কিন্তু অন্য টেম্পারেচারে সেটা অস্বতঃস্ফূর্ত হতেই পারে, মানে টেম্পারেচার উপর ডিপেন্ড করে। সাপোজ কোনো একটা রিয়াকশান 100 ডিগ্রির ওপরে, ঠিক আছে, 100 ডিগ্রির ওপরে সেটা দেখাচ্ছে হয়তো স্পন্টিনিয়াস, কিন্তু 100 ডিগ্রির নিচে সেটা দেখাচ্ছে নন স্পন্টিনিয়াস। কারণ আমরা দেখবে যখন কোনো অনেক রিয়াকশান লিখি অর্গানিকের ক্ষেত্রে, তো সেখানে এরকম অ্যারো চিহ্ন, ধরো A+B থেকে C+D হচ্ছে, তো এই রিয়াকশানটা হওয়ার কন্ডিশন কি না, এখানে হিট হিসাবে কত, নিয়ার অ্যাবাউট 200, ঠিক আছে, এত পরিমাণে হিট আমাদেরকে দিতে হবে। তাহলে কি দেখাচ্ছে এই হিটেই এই রিয়াকশানটা ফরওয়ার্ড হবে বা এটা স্পন্টেনিয়াস হবে, নাহলে কিন্তু নন স্পন্টেনিয়াস। মানে টেম্পারেচারটা কিন্তু একটা বিশাল বড় একটা ফ্যাক্টর এখানে। এবারে দেখো যদি কিনা আমাদের রিয়াকশানটাকে নন স্পন্টেনিয়াস বা অস্বতঃস্ফূর্ত হতে হয়, তারপরে কি ডেল্টা জির মানটা তখন কী হবে, গ্রেটার দেন 0 হতে হবে এই একই কন্ডিশনের উপরেই। তখন ডেল্টা জির মান নন স্পন্টেনিয়াস লিখে দিই, আগেটা ছিল স্বতঃস্ফূর্ত কন্ডিশনের জন্য, এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত। তাহলে কি হতে হবে দেখো, অস্বতঃস্ফূর্ত মানে কি, ডেল্টা জির মানটা গ্রেটার দেন 0 হতে হবে, মানে পজিটিভ হতে হবে। ডেল্টা জি যদি পজিটিভ হয় তাহলে কিন্তু সেটা অস্বতঃস্ফূর্ত, একটু আগে দেখালাম। তাহলে সেক্ষেত্রে কী হতে হবে, ডেল্টা জি যদি মান শূন্যর বড় করতে হয়, তাহলে এই যে পজিটিভ মান এটাকে কিন্তু বড় করতে হবে, মানে টি ডেল্টা এস যে মানটা আছে ওটার মান বড় হতে হবে, মানে ডেল্টা এইচ এর যে মানটা ছোট হতে হবে আর টি ডেল্টা এস এর মানটা কিন্তু বড় হতে হবে। বুঝে গেল? আচ্ছা, এগুলো সব কিন্তু একটু মড ভ্যালু নিয়ে নেবে, ঠিক আছে। মড ভ্যালু নিলে কী হবে, আমরা এগুলো উইদাউট সাইনে লিখতে পারবো, ঠিক আছে, এটা উইদাউট সাইন, মানে এই ভ্যালুগুলো বড় হতে হবে। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা কী হবে, তাহলে দেখো এখানটায় আমরা ডেল্টা জি আবার সেই মান লিখবো, ডেল্টা জি ইকুয়াল টু কি, ডেল এইচ মাইনাস টি ডেল এস লেস দ্যান 0, ঠিক আছে। আমরা কী করছি, এটা নন স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে, তাহলে এখান থেকে কী লিখতে পারি, টি ডেল্টা এস গ্রেটার দ্যান ডেল এইচ বা টি গ্রেটার দ্যান ডেল এইচ বাই ডেল টি ডেল এস। এটা কি, এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত রিয়াকশনের কন্ডিশন, টেম্পারেচারটা কত হচ্ছে, ঠিক আছে। দেখো এবার জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার, মানে খুব ভালোভাবে বুঝবে। দেখাচ্ছে আমি ডেল্টা এইচ এর মানটা নিয়েছি -5, ডেল্টা এস এর মানটা নিয়েছি আমরা -10, এবং স্বতঃস্ফূর্ত এবং অস্বতঃস্ফূর্ত দুটোর ক্ষেত্রে কিন্তু এই মানটা ধরো আনচেঞ্জ, অপরিবর্তনীয় রাখছি, ঠিক আছে। আমরা যখন স্বতঃস্ফূর্ত নিয়েছিলাম তখনও ডেল্টা এইচ এর মান যা ছিল, যখন অস্বতঃস্ফূর্ত তাও কিন্তু একই থাকবে। মানে এটা স্বতঃস্ফূর্ত এবং অস্বতঃস্ফূর্ত যেটা আমরা ডেল্টা জির ওপর ডিপেন্ড করে বলতে চাইছি, সেই দুটো ক্ষেত্রেই এই যে ভ্যালুগুলো একই থাকবে। তাহলে কি হবে, তাহলে তো দুটো ক্ষেত্রে মানটা একই আসার কথা, কিন্তু না, আমরা যদি ডেল্টা জির মানটা থেকে স্বতঃস্ফূর্ত বা অস্বতঃস্ফূর্ত করতে চাই, তাহলে কিন্তু এই টেম্পারেচারের ভ্যালুটা কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর, একটা বড় ফ্যাক্টর। কারণ এই টেম্পারেচারটা যত বেশি হবে, এই টি ডেল্টা এস এই মানটা কিন্তু তত বেশি হবে, বুঝে গেল। আর টেম্পারেচার যত কম হবে টি ডেল্টা এস এর মান তত কম হবে। এবার যে ক্ষেত্রে আমাদেরকে টি ডেল্টা এসটাকে বড় করতে হচ্ছে, মানে অস্বতঃস্ফূর্ত রিয়াকশনের ক্ষেত্রে, মানে সেখানে কি অস্বতঃস্ফূর্ত রিয়াকশনের ক্ষেত্রে আমাদেরকে টেম্পারেচারটা অনেক বেশি হতে হবে, তাহলে টি ডেল্টা এস এর ভ্যালুটা অনেক বেশি হবে, বুঝে গেল, টি ডেল্টা এস এর মানটা অনেক বেশি হবে। আর যেখানে স্বতঃস্ফূর্ত ছিল সেখানে টেম্পারেচার মানটা যদি কম হয়, তাহলে এই টি ডেল্টা এস ভ্যালুটা কম হবে, এই নেগেটিভ ভ্যালুটা বেশি হবে, ওভারঅলটা নেগেটিভ হবে। বোঝা গেল কি না দেখো, ধরো আমি আরও একটা এক্সাম্পল দিয়ে ভালো করে দেখাচ্ছি। ধরো ধরো আমরা নিয়েছি ডেল্টা এইচ এর মান সাপোজ -2, ডেল্টা এস এর মান সাপোজ -5, তাহলে ডেল্টা জির মান লিখেছি ধরো ডেল এইচ মাইনাস টি ডেল এস, তাহলে -2 মাইনাস টি ইন্টু -5, ঠিক আছে। আবার এটা লিখছি ডেল্টা জি ইজিক্যাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এখানে তো তাই হবে -2 মাইনাস টি ইন্টু -5, এটা এস টি ডেল্টা এস, ঠিক আছে। এবার দেখো এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালু তো প্রত্যেক জায়গায় একই থাকছে, কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে যে রিয়াকশানটা স্পন্টিনিয়াস হবে না নন স্পন্টিনিয়াস, ঠিক আছে।
তাহলে দেখো উভয় ক্ষেত্রে কি হচ্ছে, -2 এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 5t, এখানে হচ্ছে -2 মাইনাসে প্লাস 5t। এবার দেখো টেম্পারেচার আমি দিলাম এখানে +10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 কেলভিন যাই হোক, ঠিক আছে। দেখো -2 তাহলে +5 × 10 কেলভিন মানে কত হচ্ছে, -2 + 50 ওভারঅল হচ্ছে +48। ডেল্টা জির মান আসছে পজিটিভ এখানে। এখানে দেখো -2 + 5 টেম্পারেচার দিলাম আমি -10 ডিগ্রি, তাহলে -10, তাহলে হচ্ছে কত -2 প্লাস মাইনাসে -50 মানে আসছে কত -52। তাহলে এখানে দেখো ডেল্টা জি যেটা এসছে, এক্ষেত্রে ডেল্টা জির মানটা এসছে +48 মানে পজিটিভ। একই ক্ষেত্রে এখানে কত এসছে, ডেল্টা জির মান -52 মানে কত নেগেটিভ। দেখো এক্ষেত্রে তো ডেল্টা এইচ আর ডেল্টা এস দুটো ক্ষেত্রে সমান ছিল, কিন্তু কেন রিয়াকশনটা একবার পজিটিভ একবার নেগেটিভ হচ্ছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আমি এটাই বলতে চাচ্ছিলাম, ঠিক আছে। টেম্পারেচারের উপর ভেরিয়েশন করে কিন্তু ডেল্টা জির মান কখনো পজিটিভ হচ্ছে আবার কখনো নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। মানে টেম্পারেচারটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, এটাই আমি বলতে চাইছিলাম। তাহলে দেখো ডেল্টা এইচ, ডেল্টা এস, টি ডেল্টা এস এর উপরে ডিপেন্ড করে কোনো একটা প্রসেসের ডেল্টা জি কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে তার একটা মানে মানে গ্রাফ মতো আমি বলে দিলাম এবং তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটা ক্লিয়ার হলো, ঠিক আছে, আমি আমার মতো চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং তোমাদের বইতেও দেখবে হয়তো কোনো একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটা খুব ভালো করে দেখবে, সেখান থেকে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি বা প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমরা এটা মুছে দিলাম, ঠিক আছে। সবাই এবার হেডিং দাও যে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন এবং তার সাথে সাম্য ধ্রুবকের কি সম্পর্ক, ঠিক আছে। তো সবাই হেডিং দাও। তো তাহলে সবাই হেডিং দিয়েছো পদার্থের প্রমাণ সংগঠন মুক্ত শক্তি। তো দেখো আমরা কিন্তু এর আগেও পড়েছিলাম যে গঠন এনথ্যালপি, ঠিক আছে। তো গঠন এনথ্যালপির ক্ষেত্রে প্রমাণ গঠন এনথ্যালপির ক্ষেত্রে আমরা পড়েছিলাম ডেল্টা এইচ নট এফ, ঠিক আছে। ঠিক তেমনি আমরা যখন প্রমাণ সংগঠন মুক্ত শক্তি পড়বো তাহলে আমরা পড়বো সেটা কি, ডেল্টা জি নট এফ, ঠিক আছে। তো এই জিএফটা সেই জিএফ নয়, এটা হচ্ছে প্রমাণ সংগঠন মুক্ত শক্তি, বুঝে গেল। তো সেক্ষেত্রে দেখো আমরা বলেছিলাম যে মানে সমস্ত উষ্ণতায় যে কোনো মৌলের প্রমাণ সংগঠন মুক্ত শক্তির মান কিন্তু 0, কারণ ওখানে বলেছিলাম যে মনে করে দেখবে যে অক্সিজেন যেগুলো মানে ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্স, ঠিক আছে, মানে এই অবস্থাতেই পাওয়া যায়, এদেরকে তৈরি করতে হয় না বা এদের জন্য আমাদের কোনো এনার্জি খরচ করতে হয় না, তাদের কি হয়, তাদের গঠন এনথালপির মান 0। ঠিক তেমনি প্রমাণ সংগঠন মুক্ত শক্তির মানও কিন্তু 0, ঠিক আছে। যেগুলো আমাদের নর্মালি পাওয়া যায় অক্সিজেন গ্যাস অবস্থায়, তারপরে হাইড্রোজেন গ্যাস অবস্থায়, নাইট্রোজেন গ্যাস অবস্থায়, ঠিক আছে। কার্বনের হিরক ফর্মে নট ইকুয়াল টু 0, বাট কার্বনের যে গ্রাফাইট ফর্ম সেটা 0, বা যে সমস্ত আমরা পড়েছিলাম বিভিন্ন বহুরূপী মৌল, ঠিক আছে, বহুরূপতা যারা দেখায় তাদের ক্ষেত্রে বলেছিলাম, ঠিক তেমনি সেই সমস্ত মানগুলো কিন্তু 0 হবে। এটা আর এখানে লিখলাম না যেহেতু ওখানে লিখে দিয়েছিলাম, ওটা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তি, ঠিক আছে। প্রমাণ মুক্ত শক্তি, প্রমাণ মুক্ত শক্তিটাকে আমরা কী দ্বারা প্রকাশ করবো, সেটা হচ্ছে ডেল্টা জি নট দ্বারা, ঠিক আছে, ডেল্টা জি নট, এটা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তি। দেখো প্রমাণ মুক্ত শক্তির সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে যে প্রমাণ অবস্থায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলি সমতাযুক্ত রাসায়নিক সমীকরণের নির্দিষ্ট মানে যে মোল সংখ্যা থাকে সেই মোল সংখ্যা অনুযায়ী সম্পূর্ণরূপে যদি বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থগুলোও যদি প্রমাণ অবস্থায় থাকে তাহলে যে মুক্ত শক্তি পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে আমাদের প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন, যেটাকে আমরা ডেল্টা জি নট দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এবার ডেল্টা জি নটের মানটা দেখো, যেহেতু এটা বলেছিলাম তোমাদেরকে এটা একটা কিন্তু তোমার পরিমাণগত ধর্ম, তো এটার মান কীভাবে বার করা যায়, বিভিন্ন রকমভাবে বার করা যায়। দেখো ডেল্টা জি নট আমরা বলছিলাম কি ডেল্টা জি ইজিক্যাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে এটা যদি প্রমাণ নিই তাহলে আমাদের এদেরকেও প্রমাণ অবশ্যই নিতে হবে ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট, তাহলে এই একটাভাবে আমরা বার করতে পারি কোনো একটা পদার্থের প্রমাণ মুক্ত শক্তি, তাই তো। বা দেখো আমরা আরও কীভাবে বার করতে পারি, যদি কোনো একটা রিয়াকশানের, ঠিক আছে, বার করতে বলে যে ডেল্টা জি নট
রিয়াকশান। তাহলে আমরা কী করবো, ধরো যেখানে রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট, মানে সাপোজ ধরো আছে পি প্লাস কিউ ইজিক্যাল থেকে আর প্লাস এস, ঠিক আছে? ধরো এরকম একটা রিয়াকশান, তাহলে আমরা বার করব প্রথমে প্রোডাক্টের গঠন এনথালপি, ডেল্টা জি নট এফ অফ প্রোডাক্ট মাইনাস ডেল্টা জি নট অফ পি আর রিয়াক্ট্যান্ট, ঠিক আছে? মানে দুটোরই আমরা ফরমেশন, এফ ফর ফরমেশন অফ রিয়াক্ট্যান্ট, ঠিক আছে? রিয়াক্ট্যান্ট এটা দিয়েও আমরা বার করতে পারি, আবার এটা দিয়েও কিন্তু আমরা বার করতে পারি। বোঝা গেল? তাহলে এবার আমাদেরকে জানতে হবে এই যে প্রমাণ মুক্ত শক্তি বার করলাম, এই প্রমাণ মুক্ত শক্তির সাথে সাম্য ধ্রুবকের সম্পর্কটা কি, এবং সেটা জানতে গেলে আমাদেরকে একটা নতুন টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়া কোশেন্ট। কি বললাম? বিক্রিয়া কোশেন্ট বা রিয়াকশন কোশেন্ট, ঠিক আছে? যেটাকে আমরা বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো এটাকে দেখো প্রকাশ করতে গেলে আমরা জানতে গেলে আমরা প্রথমে জানতে হবে কোনো একটা রিয়াকশন আমরা লিখব। সাপোজ ধরো পি প্লাস কিউ থেকে হচ্ছে আর প্লাস এস। তো এই রিয়াকশানে আমরা যদি কিউ লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে, প্রথমে লিখতে হবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ আর কনসেন্ট্রেশন অফ এস বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট পি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ, আচ্ছা এটা কিউ, যেহেতু এখানে একটা কিউ লিখেছি আমি এখানটা অন্য কিছু লিখে দিচ্ছি, এটা ধরো সাপোজ এক্স, তাহলে আমরা এখানে লিখে দিলাম এক্স, ঠিক আছে? এবার যদি এদের সামনে কোনো মোল সংখ্যা থাকে, যেমন সাপোজ ধরো এটার আগে 2 থাকলো, এটার আগে 3 থাকলো, তাহলে এই যে সংখ্যাগুলো থাকবে, এই যে স্টয়কিওমেট্রি, এগুলো কিন্তু তাদের পাওয়ারে হয়ে যাবে। পি এর পাওয়ার হয়ে যাবে 2, এস এর পাওয়ার হয়ে যাবে 3, মানে সামনে যেগুলো যা যা থাকবে সেগুলো ওদের পাওয়ার হয়ে যাবে। এক্স এর আগে কিছু নেই মানে 1, তাহলে এর মাথায় 1, আর এর সামনে কিছু নেই মানে 1, এটার মাথায় 1। এটা হচ্ছে রিয়াকশান কোশেন্ট বা বিক্রিয়া কোশেন্ট। এবার এটা কখন নির্ণয় করব? যখন কোনো একটা রিয়াকশান চলবে, ঠিক আছে, এবং সেই রিয়াকশান চলাকালীন যে কোনো মুহূর্তে, কি বললাম এই কথা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো মুহূর্তে আমরা এই রিয়াকশান কোশেন্টটা বার করতে পারবো। এবং এই যে কনসেন্ট্রেশন, এটাকে কি বলা হয়? গাঢ়ত্ব। এটাকে বলা হয় গাঢ়ত্ব। গাঢ়ত্ব তোমরা পড়েছিল যে মোল পার লিটার, যেগুলো পড়েছিলাম, বা নর্মালিটি, মোলারিটি, এগুলো তো গাঢ়ত্বের একক। তো এইটা হচ্ছে সেই গাঢ়ত্ব, ঠিক আছে? এখানে গাঢ়ত্বগুলো তোমাদেরকে বলে দেবে, কত সেই মানগুলো এখানে বসাবে, সেখান থেকে আমরা বিক্রিয়া কোশেন্টের মান বার করতে পারবো। তো এই যে গাঢ়ত্ব আমরা কিউ এর ক্ষেত্রে যেটা বার করছি, এই গাঢ়ত্বটা কি? যে কোনো সময়ের বিক্রিয়া চলাকালীন, বিক্রিয়া চলাকালীন যে কোনো সময়ের গাঢ়ত্ব, কিউটা, ঠিক আছে? আর একটা টার্ম যেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে, সাম্য ধ্রুবক, যেটাকে আমরা পরে পড়বো সাম্য ধ্রুবকটা, এবং বিক্রিয়া কোশেন্ট এটাও পরে পড়বো। সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, সেই চ্যাপ্টারে দেখবে ওটা আছে, ঠিক আছে? তখন আমরা ওটাকে আরও ডিটেলসে পড়বো। এখন জাস্ট একটু জেনে রাখো সাম্য ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। এই কেটা শুধুমাত্র তখনই নির্ণয় করা যাবে যখন রিয়াকশানটা শুধুমাত্র সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থা কখন হয়? দেখো একটা বলেছিলাম, যদি ডেল্টা জি গ্রেটার দ্যান 0 হয় তাহলে রিয়াকশানটা হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত। যদি ডেল্টা জিটা লেস দ্যান 0 হয়, আচ্ছা ডেল্টা জি গ্রেটার 0 মানে পজিটিভ, মানে অস্বতঃস্ফূর্ত কোনো একটা প্রক্রিয়া, ঠিক আছে, অস্বতঃস্ফূর্ত। আর যদি লেস দ্যান 0 বা নেগেটিভ হয় তার মানে সেই রিয়াকশানটা বা প্রসেসটা স্বতঃস্ফূর্ত প্রসেস। আর যদি ডেল্টা জিটা ইজিক্যাল টু 0 হয় তার মানে এটা কি? সেই প্রসেসটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে তার মানে কি? সাম্যাবস্থায় আছে তার মানে হচ্ছে, এই যে লিখলাম সাম্যাবস্থায় আছে, এই সাম্যাবস্থায় আছে মানে এখানে প্রত্যেকটা কনসেন্ট্রেশন যে গাঢ়ত্ব ফিক্সড, না কারো গাঢ়ত্ব বাড়ছে না কারো গাঢ়ত্ব কমছে, মানে না রিয়াকশানটা এদিকে যাচ্ছে না রিয়াকশানটা এদিকে, রিয়াকশানটা পুরো স্টপ হয়ে গেছে, ঠিক আছে, মানে পুরো সাম্যাবস্থায় আছে। সেক্ষেত্রে ডেল্টা জি মানটা 0। মানে কি? এখান থেকে এই দিকে আমরা যে ডেল্টা জির মানটা করলাম না,
ডেল্টা জির যে মানটা আমরা বার করলাম, ডেল্টা জির নটের মানটা, যে জি ফাইনাল মাইনাস জি ইনিশিয়াল যেটা করলাম আর কি। তো সেক্ষেত্রে দেখবো যে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্টের, প্রোডাক্টের ক্ষেত্রে এখান থেকে এদিকে ক্ষেত্রে গেলে, যদি সাপোজ যখন রিয়াক্ট্যান্ট থেকে মানে ফরওয়ার্ড রিয়াকশান যখন হচ্ছে, ঠিক আছে, যখন ফরওয়ার্ড রিয়াকশান হচ্ছে তার ক্ষেত্রে যে ডেল্টা জি মান পাবো আমরা, যে মুক্ত শক্তির পরিবর্তন, সেটা হচ্ছে প্লাস ডেল্টা জি, ঠিক আছে। এবার আর ধরো যে ব্যাকওয়ার্ড রিয়াকশানটা হচ্ছে, সাম্যাবস্থা মানে কি, যতটা ফরওয়ার্ড রিয়াকশান ততটা ব্যাকওয়ার্ড রিয়াকশান, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে যে মুক্ত শক্তির পরিবর্তন সেটা রাখলাম মাইনাস ডেল্টা জি। তাহলে টোটাল যে মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে তার মান কী হবে, প্লাস ডেল্টা জি প্লাস অফ মাইনাস ডেল্টা জি ইজিক্যাল টু কত, জিরো। সেই জন্য সাম্যাবস্থায় ডেল্টা জির মানটা কিন্তু জিরো হয়, ঠিক আছে, এটা একটু জেনে রাখবে। এবার দেখো, তাহলে এটা মুছে দিলাম। তাহলে দেখো আমরা যেটা পড়ছিলাম যে সাম্যাবস্থার সাথে সাম্য ধ্রুবকের সাথে সম্পর্ক। এবার সাম্য ধ্রুবক মানে যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করছিলাম, এটা কখন হবে, শুধুমাত্র যখন সাম্যাবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, তখনই কিন্তু আমরা লিখতে পারবো। এবং সেই অবস্থায় কী হবে, আমরা কে ইকুইলিব্রিয়ামটা লিখতে পারি আর টু দি পাওয়ার 1 এস টু দি পাওয়ার 3 বাই পি টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 1। দেখো দুটোকে দেখতে মনে হচ্ছে কি এটাও যা এটাও তাই, কিন্তু দুটো কিন্তু ডিফারেন্স আছে, যেটা বলেছি এটা আমরা যে কোনো মুহূর্তে বার করতে পারি, কিন্তু এটা শুধুমাত্র যখন রিয়াকশানটা সাম্য অবস্থা থাকবে, অনলি অ্যান্ড অনলি ইকুইলিব্রিয়াম, শুধুমাত্র সাম্যাবস্থায়। আর এই যে কনসেন্ট্রেশন, এটা বললাম কি যে কোনো সময়ের গাঢ়, এটা হচ্ছে যখন শুধুমাত্র রিয়াকশানটা সাম্যাবস্থা থাকবে তখন গাঢ়, ঠিক আছে, বুঝে গেল, এটা লিখলাম না। তাহলে দেখো যদি কোনো একটা রিয়াকশান হচ্ছে যেটা কিনা এখন ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এটা বোঝা গেল। এবার আমি এটা মুছে দিচ্ছি, দেখো একটু। তাহলে যদি কোনো একটা রিয়াকশান সাম্যাবস্থায় হয় তাহলেই শুধুমাত্র এই দুটো ইকুয়াল হয়ে যাবে, মানে সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারবো, কিউ ইজিক্যাল টু কে ইকুইলিব্রিয়াম। কখন এটা, এটা আমরা তখন লিখতে পারবো যখন সাম্যাবস্থা অর্জন করবে, ঠিক আছে, শুধুমাত্র সাম্যাবস্থায়টাই কিউটা কে ইকুইলিব্রিয়ামের সমান হবে, আর কোনো কখনো কিন্তু এটা দুটো ইজিক্যাল টু হবে না, ঠিক আছে। তো এটা মুছে দিলাম। এবার দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মুক্ত শক্তি পরিবর্তন, প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন এবং এই সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক, মানে ডেল্টা জি আর ডেল্টা জি নট আর ওই যে আর টি এল এন কে এর মধ্যে সম্পর্ক। দেখো কি লেখা হয়, ডেল্টা জি ইজিক্যাল টু ডেল্টা জি নট প্লাস আর টি এল এন কিউ। এই কিউটা তোমাকে কি বললাম না, বিক্রিয়া কোশেন্ট, যার মান কি বার করতে হয় তোমাদেরকে কিন্তু দেখালাম। এবার যদি রিয়াকশানটা সাম্য অবস্থায় আসে, তাহলে কি হবে, দেখো সাম্যাবস্থায় ডেল্টা জির মানটা কত বললাম, জিরো। তাহলে ডেল্টা জির মান যদি জিরো বসায় তাহলে আমরা, আর সাম্যাবস্থায় কিউটা কি হয়, কিউটা সমান হয় কে ইকুইলিব্রিয়ামের, তাহলে আমরা লিখতে পারি এটার মান জিরো। তাহলে জিরো ইজিক্যাল টু ডেল্টা জি নট প্লাস আর টি এল এন, কিউটা লিখবো আমরা কে ইকুইলিব্রিয়াম, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় ঘটছে। তাহলে আমরা কি লিখবো, ডেল্টা জি নট বা ডেল্টা জি নট, তাহলে এটা এপাশে আসলো, এটা হয়ে যাবে মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তনের সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক। বা আমরা যদি এবার এল এনটাকে লগে নিয়ে যেতে চাই, কনভার্ট করে যায়, তাহলে আমরা কি লিখবো, ডেল্টা জি নট ইজিক্যাল টু মাইনাস 2.303 আর টি লগ 10 বেস কে ইকুইলিব্রিয়াম। মানে কি এলএন থেকে আমাদের লগে নিয়ে যেতে গেলে, লগ 10 বেস করতে গেলে কি করতে হয়, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই তো। এলএন মানে কি, এলএন মানে হচ্ছে লগ বেস ই, আর যখন লগ বেস 10 করবো তখন 2.303 দিয়ে না গুণ করবো, ঠিক আছে। তাহলে এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো খুব কাজে লাগবে আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, তো সবাই এগুলো মনে রাখবে। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, সেটাও একটু বলে দিই। দেখো তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র যেটা বলে সেটা হচ্ছে যে 0 ডিগ্রি বা 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ এবং নিখুঁত কেলাসিত পদার্থের
এনট্রপিটা জিরো হবে। তার কারণ কি, 0 কেলভিন মানে তোমরা কল্পনা করতে পারছো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, সেখানে 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে সে টেম্পারেচার মানে কল্পনা করা যাবে না, ঠিক আছে। তো যে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র আছে, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। তো সেখানে কি দেখো বলছে যে 0 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ ও নিখুঁত কেলাসিত পদার্থের এনট্রপি কত না 0 হবে। দেখো 0 কেলভিন আমরা কি জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন, 0 কেলভিন মানে কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। তাহলে সেই টেম্পারেচারে কি হবে, মানে যাই থাকুক, যেই ক্লাসিত পদার্থ থাকুক বা যে পদার্থ থাকুক, তাদের কণাগুলো, সেই কণাগুলোর কি হবে, গতিহীন হয়ে পড়বে। আর গতিহীন হয়ে যদি পড়ে, বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেসটা পুরোটা 0 হয়ে যাবে। তার মানে কি আমাদের এনট্রপিটা পুরো শূন্য হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে, ঠিক আছে, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রে। আর তাপগতিবিদ্যার প্রয়োগ দেখো, তাপগতিবিদ্যার সাহায্যে আমরা কি করতে পারি না এনট্রপির পরিমাণটা গণনা করতে পারি। কীভাবে দেখো, কারণ দেখো এনট্রপি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, কোনো ধরো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, ধরো কোনো একটা পদার্থের 0 কেলভিন থেকে আমরা কি করলাম টি কেলভিন উষ্ণতাতে পরিবর্তন করলাম, তার জন্য এনট্রপির যে পরিবর্তন হচ্ছে, যেটা টি কেলভিন উষ্ণতায় এস টি, আর যেটা 0 কেলভিন উষ্ণতা সেটা এস জিরো। এবং 0 কেলভিন উষ্ণতা আমরা কি বললাম, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র অনুযায়ী এটার মান হয়ে যাবে তোমার 0। তাহলে ডেল্টা এস ইজিক্যাল টু কী পাবো, এস টি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে না, এই যে ডেল্টা এস, এই ডেল্টা এস এর মান গণনা করে আমরা কিন্তু টি কেলভিন উষ্ণতায় এনট্রপির পরিমাণ কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকছে, আর নেক্সট দিন আমরা আরও যদি কোনো কিছু বাকি থাকে তাপগতিবিদ্যার দেখা যাক, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করব।